আপনারা শুনছেন হরর সাসপিসিয়াস পয়েন্ট। নাম জানা বা অজানা কিছু বিখ্যাত লেখকের গল্পের ডালি নিয়ে সাজানো আমাদের এই নিবেদন হরর সাসপিসিয়াস পয়েন্টে জানাই আপনাদের স্বাগত। আজ আমরা আপনাদের শোনাব বাংলা সাহিত্যের প্রবাদ প্রতিম লেখক হেমেন্দ্র কুমার রায়ের একটি কালজয়ী গল্প অভিশপ্ত মূর্তি। প্রাচীন কোনো প্রত্নতাত্ত্বিক নিদর্শন বা মূর্তির সঙ্গে কি জড়িয়ে থাকতে পারে কোনো অলৌকিক অভিশাপ? শখ করে সংগ্রহ করা একটি শিল্পকর্ম যখন বিভীষিকা হয়ে নেমে আসে জীবনে, তখন যুক্তির চেয়েও বড় হয়ে দাঁড়ায় এক অজানা আতঙ্ক। এই গল্পটি ঠিক তেমনই এক শিহরণ জাগানো অভিজ্ঞতার। গল্পটি শুরু করার আগে এই গল্পের স্রষ্টা সম্পর্কে কিছু কথা না বললেই নয়। হেমেন্দ্র কুমার রায়, যিনি আমাদের শৈশব আর কৈশোরকে রাঙিয়ে দিয়েছিলেন বিমল কুমার আর জয়ন্ত মানিকের দুঃসাহসিক সব অভিযানে। তবে রহস্য এবং গোয়েন্দা কাহিনীর পাশাপাশি অতিপ্রাকৃত আর ভয়ের গল্প লিখতেও তিনি ছিলেন সিদ্ধহস্ত। তার লেখনীর জাদু পাঠককে নিমেষেই নিয়ে যায় এক রোমহর্ষক জগতে। আজকের এই গল্প পাঠে আমাদের সঙ্গে অভিনয় করছেন এবং কণ্ঠ দিয়েছেন যারা: বিনোদের চরিত্রে স্বামী, রমেশের স্ত্রী এবং মূর্তির চরিত্রে পম্পা, এবং রমেশ এবং গল্পের সূত্রধর হিসাবে আমি অনিব্রত। তাহলে চলুন আর দেরি না করে প্রবেশ করা যাক হেমেন্দ্র কুমার রায়ের সেই রহস্যময় আবহে। শুরু হচ্ছে অভিশপ্ত মূর্তি। রমেশের মতে গরম যখন চরম হয়ে ওঠে আর বিশুদ্ধ বাতাস না পেয়ে প্রাণ পাখি যখন খাঁচাছাড়ি করতে থাকে, বিকেলে তখন গড়ের মাঠের কার্জন পার্কে গিয়ে হাঁ করে হাঁপ ছাড়াই বাঁচার পক্ষে সবচেয়ে প্রশস্ত ও সহজ উপায়। তাই ওরা কয় বন্ধুতে রোজ এই প্রশস্ত ও সহজ উপায়ই অবলম্বন করত। সেদিনও তারা কার্জন পার্কে গিয়ে জমা হয়েছিল। রমেশ ঘাসের উপর চাদর বিছিয়ে শুয়েছিল। যোগেশ একটা মৌরির বিড়ি বারবার নিভে যাচ্ছে দেখে ক্রমে চটে উঠছিল। সুরেশ এক মনে একখানা বিলেতি ডিটেকটিভ উপন্যাস পড়ছিল এবং উমেশ সকৌতুকে দূরের এক বেঞ্চের দিকে স্থির চোখে তাকিয়েছিল। সেই বেঞ্চখানার ওপরে দুজোড়া সাহেব মেম বসেছিল। তার মধ্যে যে সাহেবটি তাকিয়ার মতন মোটা, তার মেমটি ছিল বাখারির মতন রোগা, আর যে সাহেবটি বামনের মতন বেঁটে, তার মেমটি প্রায় জিরাফের মতন ঠ্যাঙা। এমন বিসদৃশ্য চারটি চেহারা এক জায়গায় দেখতে পাওয়া সৌভাগ্য বড়ই দুর্লভ। হঠাৎ পেছন থেকে চেনা গলায় একজন বলল, আমি যে তোমাদের খুঁজে খুঁজে হয়রান হয়ে গেলাম, আর তোমরা এখানে বসে আছো। সবাই তাড়াতাড়ি পেছন ফিরে দেখল পরেশ। অমনি একসঙ্গে প্রশ্ন হলো, কে তুমি? না পুরী গিয়েছিলে? কবে ফিরলে? আর জায়গাটি কেমন লাগলো? আর কোথাও গিয়েছিলে নাকি? পরেশ আগে সকলের মাঝখানে এসে বসল। তারপর কোঁচকানো চাদরখানি খুলে সাবধানে কোলের ওপর রেখে বলল, ভাই, আমি চতুর্মুখ নই, সুতরাং একসঙ্গে তোমাদের চারটি প্রশ্নের জবাব দেওয়া আমার পক্ষে অসম্ভব। তবে একে একে বলছি, শোনো। হ্যাঁ, আমি পুরী গিয়েছিলাম, আজ সকালেই ফিরেছি। জায়গাটা ভালো লাগলো। দোষের মধ্যে আমাদের কালো রং সেখানকার জলহাওয়ায় অত্যন্ত ঘোরতর হয়ে ওঠে, বুঝলে। পুরী থেকে আমি কোণার্কে গিয়েছিলাম। রমেশ চমকে বলল, হ্যাঁ, কোণার্কে? ওকে, কোণার্কের নামে তুমি এমন চমকে উঠলে কেন? না না, ও কিছু নয়, তুমি যা বলছিলে বলো বলো। না, সে হবে না। আগে বলো, তুমি চমকালে কেন? আরে বাবা, সে অনেক কথা। তা হোক, বলো বলো বলো। শুনলে তোমরা তো বিশ্বাসও করবে না। যদি ভালো লাগে আর মাসিক পত্রে ছোট গল্পের মতন চর্বি চর্বণ না হয়, তাহলে আমরা 19 বার জেল ফেরত দাগি চোরের কথাও বিশ্বাস করতে রাজি আছি। কিন্তু
তুমি কিন্তু বড় বেশি ল্যাজে খেলাচ্ছ রমেশ। অগত্যা বাধ্য হয়ে রমেশ তার কথা শুরু করলো। বেশ, তবে বলছি শোনো। অনেক দিন আগের কথা, বুঝলে। আমরা কয় বন্ধুতে কোণার্ক দেখতে গেছিলাম। কোণার্কের মন্দিরের কথা তোমরা অনেকেই জানো, সুতরাং আমি আর মন্দিরের কথা বলতে চেষ্টা করব না। কোণার্কের আশেপাশে মাঝে মাঝে দু চারখানা ছোটোখাটো গাঁ আছে। এসব গাঁয়ে লোকজন খুব কম, আর যারা থাকে তারা হচ্ছে চাষাভূষ ও গোয়ালা শ্রেণীর। কোণার্ক দেখতে যেদিন আমাদের আসার কথা, সেই দিন বিকেলে আমরা অমনি একখানা গাঁয়ের ধার দিয়ে বেরিয়ে ফিরছিলাম। কৌতূহলী চোখে এদিক ওদিক তাকাতে তাকাতে আসছিলাম। হঠাৎ একটা গাছতলায় পুতুলের মতন কিছু একটা নজরে ঠেকল। এগিয়ে গিয়ে দেখি সত্যিই এক পাথরের মূর্তি। তার নিচের দিকটা বালিতে পুঁতে গেছে। মূর্তিটি রমণীর। গরম দেখে যা মনে হলো কোণার্কের সেকেলে শিল্পীদের কেউ এটি করেছে। কেননা তেমন রূপে ভরা দেহ, হাসি ভরা মুখ, ভাবে ভরা চোখ বড় যে সে কারিগরের কল্পনায় সম্ভব নয়। উড়িষ্যার প্রাচীন শিল্পের এটি একটি জ্বলন্ত নিদর্শন। এরকম মূর্তি এখানে অযত্নে পড়ে আছে কেন, দাঁড়িয়ে দাঁড়িয়ে অবাক হয়ে তাই ভাবছি। এমন সময় দেখি আশুছন্তি ব্রজবাসী বলে গান গাইতে গাইতে পাশ দিয়েই একজন গাঁয়ের লোক যাচ্ছে। তাকে ডেকে জিজ্ঞেস করলাম, হ্যাঁ রে, এই পুতুলটা এখানে পড়ে আছে কেন? উড়িয়া ভাষায় সে যা বলল তার মর্ম বুঝলাম এই রকম। গায়ের মধুসূদন শ্রীচন্দনের বাড়িতে মূর্তিটি আগে ছিল বাবু, বুঝলেন, কিন্তু সে মরে যাওয়ার পর তার ছেলেরা এটাকে এখানে ফেলে দিয়ে গেছে। ফেলে দিয়ে গেছে কেন রে? অত্যন্ত কুণ্ঠিতভাবে লোকটি বলল। কেন যে সে তো জানি না বাবু। তার মুখ দেখে যা মনে হলো সে যেন কিছু লুকোচ্ছে। আচ্ছা, তুই এই পুতুলের গা থেকে বালিগুলো সরিয়ে ফেল দেখি, বকশিস পাবি। লোকটা কেমন শিউরে উঠে 3 হাত পিছিয়ে গেল। তারপর ছোবল মারতে উদ্যত সাপের দিকে লোকে যেমন করে তাকায়, তেমনি ভীরু চোখে মূর্তির দিকে তাকিয়ে বলল, না বাবু, আমি পারবো না, ক্ষমা করবেন বাবু, ক্ষমা করবেন। খামোখা লোকটা আঁতকে উঠল কেন? মূর্তিটি যেন তার পাষাণ নয়ন তুলে করুণ হাসি হাসছে। নিজের নীরব ভাষায় যেন বলছে, আমাকে উদ্ধার করো এই আসন্ন সমাধি থেকে, আমাকে উদ্ধার করো। লোভে আমার মনটা ভরে গেল। অপূর্ব শিল্পের এই উজ্জ্বল রত্নটিকে যদি কলকাতায় নিয়ে যেতে পারি, তাহলে আমার বাড়ি আলো হয়ে উঠবে। ফিরে দেখি পেছনে সেই লোকটা নেই। হনহন করে সে গাঁয়ের দিকে চলে যাচ্ছে। বন্ধুরাও আমাকে ফেলে অনেক দূরে এগিয়ে গেছেন। চেঁচিয়ে ডাকতে সবাই ফের ফিরে এলেন। সকলে মিলে বালি সরিয়ে মূর্তিটিকে আবার টেনে তুললাম। সেটি একটি নর্তকীর নগ্ন মূর্তি। এতক্ষণ আর আধখানা বালির ভেতরে ঢাকা ছিল বলে তার অপরূপ রূপ ভালো করে বুঝিনি। এখন তার সবটা পেয়ে আমাদের চোখে যেন তাক লেগে গেল। কি সুন্দর তার দাঁড়াবার ভঙ্গি, কি অপূর্ব তার হাতের পায়ের ছাঁচ। আর পাথরের মূর্তি যে এতটা জীবন্ত হতে পারে আমি তা জানতাম না। মনে হলো শিল্পী হয়তো আর একটু চেষ্টা করলে এর মৌনব্রত ভেঙে যেত। ভেবেছিলাম মূর্তিটিকে এখান থেকে সরিয়ে নিয়ে যেতে গেলে গাঁয়ের লোক নিশ্চয়ই ওড়িয়া ভাষায় যৎপরনাস্তি রুদ্ররস প্রকাশ করবে। কিন্তু আশ্চর্য এই যে কেউ টু শব্দটি পর্যন্ত করল না। সন্ধ্যার পর আমরা কোণার্কের কালো দেউলের কালো ছায়ার ভেতর থেকে বেরিয়ে সীমাহীন বালুকা সাগরের তীরে এসে দাঁড়ালাম। আমরা 4খানা গরুর গাড়ি ভাড়া করেছিলাম। অন্য 3খানা গাড়িতে 2 জন করে লোক উঠল, কিন্তু আমার গাড়িতে সেই মূর্তিটি ছিল বলে আমি ছাড়ার কারোর জায়গা হলো না। অস্পষ্ট চন্দ্রলোকে ঘুমন্ত সেই অনন্ত বালু প্রান্তরকে চাকার শব্দে জাগ্রত করে
গরুর গাড়িগুলি ধিমিয়ে ধিমিয়ে চলতে লাগলো। উপরে আকাশ, নিচে সেই ধুধু মরুভূমি। চারিদিকে আর কিছুই নেই, না গ্রাম, না মানুষ, না গাছপালা। সারাদিন ধ্বংসস্তূপের মধ্যে ঘুরে ঘুরে দেহ মন যেমন এলিয়ে পড়েছিল, আস্তে আস্তে গাড়ির ভেতরে দেহটাকে ছড়িয়ে দিলাম। আর আমার পাশেই নর্তকীর সেই পাষাণ মূর্তিটি স্তব্ধ মৃতদেহের মতন আড়ষ্ট হয়ে পড়ে রইল। ঘুমিয়ে ঘুমিয়ে এক অদ্ভুত স্বপ্ন দেখলাম। সেই পাষাণী নর্তকীটি যেন যেন প্রাণ পেয়ে জ্যান্ত হয়ে উঠেছে। টানা টানা বিদ্যুৎ ভরা চোখ তুলে আমাকে দেখতে পেয়ে কুন্দ দাঁতে ঠোঁট চেপে সে পিক করে হেসে ফেলল। তারপর সামনের দিকে ধীরে ধীরে তার দুই হাত বাড়িয়ে দিল আমাকে ধরবার জন্য। সেই জীবন্ত পাষাণী স্পর্শ থেকে তাড়াতাড়ি যেমন করে সরে আসতে যাব, অমনি চট করে ঘুম ভেঙে গেল। চোখ কচলে উঠে বসে দেখি পাথরের প্রতিমূর্তিটা গাড়ির ভেতরে পাতলা অন্ধকারে আবছায়ার মতন দেখা যাচ্ছে। হঠাৎ দেখলে মনে হয় সে মূর্তি যেন এক ঘুমন্ত মানুষের। বাইরে তো মরার মতন হলদে আধখানা চাঁদ একরাশ এলোমেলো কালো মেঘের ওপর স্তম্ভিত হয়ে আছে। গভীর রাত্রি অত্যন্ত স্তব্ধ। কেবল খুব দূর থেকে চির জাগ্রত সমুদ্রে অশ্রান্ত হাহাকার বাতাসের ঠান্ডা দীর্ঘ নিঃশ্বাসের সঙ্গে ভেসে ভেসে আসছে। হঠাৎ আমার কানে একটা শব্দ এলো। গাড়ির ভেতরে কে ফস করে একটা নিঃশ্বাস ফেলল। প্রথমে ভাবলাম হয়তো আমার ভ্রম, কিন্তু তারপর ভালো করে শুনে বুঝলাম না, ভ্রম নয়। ভেতর থেকে নিশ্চয়ই কারোর নিঃশ্বাস শোনা যাচ্ছে। গাড়োয়ান ছোড়াটা তো তখন নেমে গাড়ির আগে আগে হেঁটে চলছিল। প্রতিমূর্তিটার দিকে তাকিয়ে দেখলাম সে তেমনই স্থিরভাবে পড়ে আছে। ঝাঁ করে মনে হলো কোণার্কের সেই গেঁয়ো লোকটার রহস্যপূর্ণ আচরণ। বকশিসের লোভেও সে এই মূর্তিটার গায়ে হাত দিতে রাজি হয়নি। এই মূর্তিটাকে নিয়ে কি কিছু গোলমাল আছে? নইলে যাকে দেখতে এত সুশ্রী তাকে গাছতলায় অমন করে ফেলে দেওয়া হয়েছিল কেন? নিঃশ্বাস তখনও উঠছে আর পড়ছে। শুধু তাই নয়, গাড়ির ভেতরে বিছানার তলায় খড় বিছানো ছিল। সেই খড়গুলো হঠাৎ খড়খড় করে নড়ে উঠল। কে যেন এপাশ ফিরে শুলো। আমি ভূত মানি না, কিন্তু তবু কেন জানি না আমার বুকের কাছটা কেমন ছ্যাঁত ছ্যাঁত করে উঠল। গাড়ির ভেতর পানে চাইতে আর ভরসা হলো না। খালি মনে হতে লাগলো যেন যেন কার দুটো পাথরের চোখের থমথমে চাহনি ধারালো ছুরির কনকনে ফলার মতন ক্রমাগত আমার পিঠের ওপর এসে বিঁধছে, আর শুধুই বিঁধছে। শেষটা এমন অস্বস্তি বোধ হতে লাগলো যে আমি আর কিছুতেই সেখানে তিষ্ঠতে পারলাম না। এক লাফে সে গাড়ি থেকে নেমে পড়ে অন্য এক গাড়িতে গিয়ে উঠলাম। সেখানে আমার দুই বন্ধু শুয়ে ঘুমোচ্ছিলেন। গোদাগুতি করে কোনো গতিকে বাকি রাতটা কাটিয়ে দিলাম। ভোর হলো, প্রান্তর তখনও শেষ হয়নি। নিজের গাড়িতে ফিরে আসতেই দেখি আমার বিছানার ওপরে একটা কুকুর ছানা কুণ্ডলি পাকিয়ে দিব্যি আরামে শুয়ে নিদ্রা সুখ উপভোগ করছে। কান ধরে সেটাকে তুলে বাইরে ফেলে দিলাম। ছানাটা কেউ কেউ করে উঠতেই গাড়োয়ান ছোকরা ছুটে এলো, বলল, মেরো না বাবু, মেরো না, ও আমারই কুকুর। ও তোর কুকুর? হ্যাঁ বাবু, ওর মা মরে গেছে, তাই ও আমার সঙ্গে সঙ্গেই গাড়িতে ঘুরতে থাকে। বুঝলাম,
গেল রাত্রে গাড়িতে কার নিঃশ্বাস শুনেছিলাম, কিন্তু তবু কলকাতায় এসে নর্তকীর সেই প্রতিমূর্তিটিকে আমার ঘরের বাইরে একটি ছোট টেবিলের ওপর দাঁড় করিয়ে দিলাম। আমার স্ত্রী তাকে দেখবার জন্য একদিন বাইরের ঘরে নেমে এলেন। অনেকক্ষণ ধরে খুঁটিয়ে খুঁটিয়ে ভঙ্গি ভরে ব্যঙ্গ করে তার দিকে চেয়ে বলল, কালামুখী দাঁড়াবার ঢং দেখো না, দি ঠাস করে গালে এক চাপড়। রমা মূর্তির গালে সকৌতুকে একটি চড় বসিয়ে দিল, কিন্তু সেই সঙ্গে সঙ্গে সে আর্তনাদ করে দুপা পিছিয়ে গেল। উফ, আহ! আমি অবাক হয়ে দেখলাম তার মুখ একেবারে পাংশু হয়ে গেছে। কি হলো রমা, অমন করে উঠলে কেন? আমার হাত তো কামড়ে দিয়েছে। কামড়ে দিয়েছে? খেপে গেলে নাকি? ওকে চড় মারতেই ও যেন আমাকে কটাস করে কামড়ে দিলে। বিশ্বাস হচ্ছে না, এই দেখো হাত দিয়ে আমার রক্ত পড়ছে। তাই তো, রমার হাত দিয়ে সত্যিই রক্ত গড়াচ্ছে যে। ক্ষতভম্বের মতন মূর্তির দিকে চাইলাম, কিন্তু তখনই বুঝতে পারলাম আসল ব্যাপারটা কি। নর্তকীর নাকের ডগাটি শিল্পী অত্যন্ত সূক্ষ্ম করে খোদাই করেছে। রমার হাত তার উপরে পড়তেই আঁচড়ে গেছে আর কি। কিন্তু রমা বিশ্বাস করল না। আমার মুখে সে আগেই শুনেছিল এ মূর্তিকে আমি কি করে কেমন অবস্থায় পেয়েছিলাম। সে বলল, একে যখন লোকে ফেলে দিয়ে গিয়েছিল তখন এ আপদকে ঘাড়ে করে বয়ে তোমার বাড়িতে আনার কি দরকার ছিল? স্ত্রীলোকের কি কুসংস্কার। আমি হেসে বললাম, যাও যাও, আর পাগলামি করতে হবে না, হাতে জল দাওগে যাও। ভয়ে ভয়ে নর্তকীর দিকে তাকিয়ে রমা ঘর থেকে নীরবে বেরিয়ে গেল। আমিও কিন্তু কেমন ভ্যাবাচাকা খেয়ে নর্তকীর দিকে চেয়ে রইলাম। রূপের গরবে ভরা হাসি মুখে আমার দিকে দুখানি নিটোল বাহু বাড়িয়ে দাঁড়িয়ে আছে, যেন কার অভিশাপেই আজ সে নিশ্চল পাষাণে পরিণত হয়ে নিস্তব্ধ। নইলে ওই মুখের কলহাস্য রোলে এবং ওই চরণে রুনু রুনু নূপুর নিক্কণে এখনই আমার ঘর পরিপূর্ণ হয়ে উঠত। বিনোদকে তোমরা সকলেই জানো বোধ হয়। এখন তার যে ভয়ানক দশা হয়েছে তার জন্য দায়ী কে জানো? নর্তকীর ওই প্রতিমূর্তিটা। বিনোদ যদি নর্তকীর প্রতিমা না দেখত তাহলে ভালো আঁকিয়ে বলে দেশ বিদেশে আজ তার নাম ছড়িয়ে পড়ত। সে একজন মানুষের মতন মানুষ হয়ে উঠত। বিনোদের শোচনীয় পরিণাম তোমাদের কারোর অজ্ঞাত নেই, কিন্তু তার আসল কারণ খালি আমি জানি। বিনোদ কলকাতায় থাকতো না। কলকাতায় যখন আসতো তখন আমার বাড়িতেই এসে উঠত। আমি ছিলাম তার সবচেয়ে বড় বন্ধু। সেবারে কলকাতায় এসে দেবদাসীর এই মূর্তিটা দেখে সে আনন্দে একেবারে বিভোর হয়ে পড়ল। উচ্ছ্বসিত স্বরে বলল, রমেশ, এই যে অমূল্য রত্ন, বন্ধু তুমি লাখ টাকা পেলেও আজ আমি এত খুশি হতাম না। বিনোদ কাছে দূরে আশপাশ সম্মুখ ও পেছন থেকে নানান রকম ঘুরে ফিরে মূর্তিটি দেখল। তারপর তার গায়ের পরে নিজের হাত রেখে আবার বলল, এ সেই অতীতের বিশ্বকর্মার গভীর সাধনার ফল। এ যুগের সাধ্য কি এমন প্রতিমা করতে পারে? দেখো বন্ধু, দেখো দেখো দেখো, এক পাষাণ দেহে কি অপূর্ব সুষমা, হাত পায়ের কি বিচিত্র ভঙ্গিমা। আমি যদি সম্রাট হতাম, আর যদি মানুষ হতো, এর একটি চাহনির জন্য আমি সাম্রাজ্য বিকিয়ে দিতাম। আয়, এ হচ্ছে পাষাণী। একে ভালোবাসলেও প্রতিদানে আমি কিছুই পাবো না। তবু দেখো, এ পাষাণও শিল্পীর হাতের মায়া স্পর্শ পেয়েছে বলে মনে হচ্ছে। যেন এই কঠিন পাথরের আড়ালে আড়ালে প্রাণের লুকোনো ধারা চুপি চুপি বয়ে যাচ্ছে। হাত দিলে যেন তার উত্তাপ পাওয়া যায়। এই বলে বিনোদ সেই প্রতিমার গায়ে হাত দিল, কিন্তু পরমুহূর্তে বিদ্যুতের হাতের মতন তার হাতখানা গুটিয়ে হতভম্বের মতন দাঁড়িয়ে রইল। আচমকা তার এই ভাবান্তর দেখে আমি আশ্চর্য হয়ে বললাম, কি হে,
ব্যাপারটা কি? বিনোদের খানিকক্ষণ বাক্যস্ফূর্তি হলো না। তারপর আবার সেই মূর্তির দিকে আর একবার আমার দিকে ফেল ফেলেছে, আমতা আমতা করে বলল, কি কি সত্যি? কি সত্যি? এ দেখো রমেশ, মূর্তির গায়ে যেমনই হাত রাখলাম অমনি আমার কি মনে হলো জানো? মনে হলো ওর দেহের ভেতর থেকে হৃৎপিণ্ডটা দুপ দুপিয়ে নিচে উঠলো। আমি উচ্চস্বরে হেসে বললাম, মূর্তিটা দেখে তোমার এত আনন্দ হয়েছে যে তুমি একবারে বাক্য জ্ঞান হারিয়ে বসে আছো, বুঝলে? বিনোদ প্রতিমার গায়ে আবার হাত দিয়ে একটু হেসে বলল, তাই বটে, তাই বটে, আমারই ভ্রম। কই, এখন তো আর মনে হচ্ছে না। দেহ তো এখন স্তব্ধ, স্থির, মৃত্যুর মতন শীতল। হায় রে, পাষাণকে কি বাঁচানো যায়? তা যদি পারতাম তাহলে আমরা শিল্পীরা আজ শত শত নিখুঁত আদর্শ মানুষ গড়ে সমস্ত সংসারটাকে কি সুন্দর করে তুলতাম বলো? আমার একটি বদ অভ্যাস আছে, রাত অন্তত 1:30-2 না বাজলে আমার সহজে ঘুম হয় না। প্রথম রাতটা আমি বই টই পড়েই কাটিয়ে দিই। সে রাত্রে যখন পড়ার সাঙ্গ করে উঠলাম, ঘড়িতে তখন 2:10 আলো নিভিয়ে শুতে যাচ্ছি, এমন সময় বারান্দায় কার পায়ের শব্দ পেলাম। এত রাত্রে কে জেগে? আশ্চর্য হয়ে জানলা দিয়ে মুখ বাড়িয়ে দেখি বিনোদ বেড়াচ্ছিল। বারান্দার এদিক থেকে ওদিক পর্যন্ত সে অস্থিরভাবে ঘুরে বেড়াচ্ছিল। সে রাত্রে গরমটাও পড়েছিল কিছু অতিরিক্ত। ভাবলাম গরমে বোধহয় তার ঘুম ভেঙে গেছে, তাই সে বাইরে বাতাস পাবার জন্য বেরিয়ে এসেছে। এই ঠিক করে তাকে আর না ডেকে আমি শুয়ে পড়লাম। পরদিন সকালবেলায় বিনোদের সঙ্গে যখন দেখা হলো, বললাম, কে, কাল ভালো করে ঘুম হয়নি বুঝি? তুমি জানলে কি করে? কাল রাত 2টোর সময় তুমি যখন বারান্দায় এসেছিলে, আমি তখন জেগেছিলাম। বিনোদ আমার কাছে সরে এসে খুব মৃদু স্বরে বলল, ভাই, কাল এক আশ্চর্য স্বপ্ন দেখেছি জানো। নর্তকীর মূর্তিটার একটা নকল তুলতে তুলতে আমি ঘুমিয়ে পড়েছিলাম। ঘুমিয়ে ঘুমিয়ে কি স্বপ্ন দেখলাম জানো? দেখলাম মূর্তিটা যেন হঠাৎ জীবন্ত হয়ে উঠলো, যদিও তার দেহ যেমন ছিল তেমনই পাথরের। এক পা করে আমার কাছে এগিয়ে এসে হাসতে হাসতে সে বলল, তোমার কথা আমি শুনেছি, তুমি আমাকে ভালোবাসতে চাও না? তাহলে আমিও তোমাকে ভালোবাসব, আর কখনো ছাড়বো না। এই বলে সে আমাকে প্রাণপণে আলিঙ্গন করলো। তার সে শক্ত পাথরের হাতের চাপে আমার আমার দম যেন আটকে আসতে লাগলো। আমি জোর করে যেমন তার হাত ছাড়াতে যাব, অমনি ঘুম ভেঙে গেল যেন। তারপর আর কিছুতেই ঘুম আসছিল না। সে ভিতকুটে স্বপ্নের কথা কোনো মতে আর ভুলতে পারলাম না। সেটা নিয়ে ভাবতে ভাবতে মাথাটা এমন গরম হয়ে উঠল যে শেষটা ঘর থেকে বেরিয়ে এলাম। কাল সারা রাত অনিদ্রায় কেটেছে। কোণার্কের প্রান্তরে আমি যে স্বপ্নটা দেখেছিলাম সেটাও অনেকটা এই ধরনের। আমার বুক কি এক বিপদ ভয়ে ঘুরঘুর করে উঠল। তবে কি সত্যই এই মূর্তিটার ভেতরে অস্বাভাবিক কিছু আছে? একটু উত্তেজিত স্বরে বললাম, বিনোদ, ও ঘরে তুমি আর শুয়েও না, বুঝলে? আমার স্বরে চমকে উঠে বিনোদ বলল, কেন বলো দেখি? তুমি ও মূর্তিটার কথা বড্ড বেশি ভাবছো। হয়তো আজও তুমি ওকে আবার স্বপ্নে দেখবে। দেখলামই বা, তাতে হয়েছে কি? স্বপ্ন তো সত্যি নয়। তাকে আমি আর কখনো হাসতে দেখিনি। সেটাই তার শেষ হাসি ছিল। তারপর সে ভয়ঙ্কর রাত্রি, সে রাত্রির কথা আমি জীবনে কখনো ভুলব না। সে রাত্রেও আমি টেবিলের সামনে বসে একখানা বই পড়ছিলাম। রাত তখন 1টার কাছাকাছি। চারিদিকে স্তব্ধতা যেন থমথম করছে, কোথাও কিচ্ছু নেই। হঠাৎ
একটা ভারী জিনিস পড়ার শব্দ হলো। সঙ্গে সঙ্গে ভয়ানক এক আর্তনাদ। সে কি চিৎকার! চারিদিকে গভীর নীরবতার মধ্যে সে আর্তনাদ যেন আকুলভাবে ঝাঁপ দিয়ে কোথাও খই না পেয়ে কাঁপতে কাঁপতে ডুবে গেল। আমি এক লাফে উঠে দাঁড়ালাম। আমার স্ত্রীও ধর্মড়িয়ে জেগে বিছানার ওপর উঠে বসে সভয়ে বলল, ও কি গো, ও কি! আবার আর্তনাদ। এবার তত জোরে নয়, কিন্তু অত্যন্ত যন্ত্রণা ভরা। এই যে বিনোদের স্বর! আমি আর দাঁড়ালাম না, ঝড়ের মতন বেরিয়ে বাইরের ঘরের দিকে ছুটে গেলাম। বাইরের ঘরের দরজা ঠেলতেই দড়াম করে খুলে গেল। ভেতরে ঘুটঘুট করছে অন্ধকার। মনে হলো সে অন্ধকার যেন হা করে আমাকেই গিলতে আসছে। শুনলাম সেই অন্ধকারের মধ্যে থেকে অতি কষ্টে গঙিয়ে গঙিয়ে বিনোদ বলছে, ছাড় ছাড়, ছেড়ে দে ওরে পিশাচি, ছেড়ে দে। আর কথা বেরোলো না। কেউ যেন তাকে এত জোরে চেপে ধরলো যে তার স্বর একেবারে বন্ধ হয়ে গেল। তোমরা বুঝবে না সে যে কি এক মহাভয়ে আমার সর্বাঙ্গ নেতিয়ে পড়ল। পারলে আমি তখনই ছুটে পালাতে পারতাম, কিন্তু সে শক্তিও আমার ছিল না। ঠক ঠক করে কাঁপতে কাঁপতে মাটির ওপর আমি দু হাতে ভর দিয়ে বসে পড়লাম। অন্ধকার ঘরের ভেতরে কেমন একটা অস্পষ্ট ঝটপটানির শব্দ হতে লাগলো। কেউ যেন কারোর সঙ্গে জোড়াজুড়ি করছে, কিন্তু প্রাণপণ চেষ্টাতেও মুক্তি লাভ করতে পারছে না। ক্রমে ক্রমে সেই ঝটপটানি শব্দটা থেমে গেল। তারপর সব চুপচাপ। আর একটু তেমনভাবে থাকলে আমি নিশ্চয়ই অজ্ঞান হয়ে যেতাম, কিন্তু বাড়ির যে যেখানে ছিল সবাই জেগে উঠে হইচই করতে করতে সে ঘরে ছুটে এলো। আলো দেখে আমার আচ্ছন্ন ভাবটা ধীরে ধীরে কেটে গেল। আড়ষ্ট চোখে দেখলাম নর্তকীর সেই প্রতিমূর্তিটা টেবিলের ওপর থেকে মাটিতে উপুড় হয়ে শটান পড়ে আছে, আর তারই তলায় বিনোদের নিথর দেহ পড়ে রয়েছে। সবাই মিলে ধরাধরি করে পাথরের সেই ভারী মূর্তিটি বিনোদের ওপর থেকে তুলে ফেললাম। বিনোদের বুকে হাত দিয়ে দেখলাম সে বেঁচে আছে। তখনই ডাক্তার ডেকে আনা হলো। সেই মূর্তির চাপে বিনোদের দেহ আষ্টে পৃষ্ঠে থেঁতলে গেছিল। অনেক কষ্টে সে প্রাণে বাঁচল বটে, কিন্তু তার মাথা একেবারে খারাপ হয়ে গেল। এখন তার কাছে গেলে সে ক্রমাগত বলতে থাকে, পাষাণী স্পর্শে বুক তার পাষাণ হয়ে গেছে, পাষাণী স্পর্শে বুক তার পাষাণ হয়ে গেছে, পাষাণী স্পর্শে বুক তার পাষাণ হয়ে গেছে। রমেশ চুপ করল। খানিকক্ষণ শ্রোতারা কেউ কোনো কথা বলল না। তারপর যোগেশ নিজের নিবন্ত বিড়িতে খুব একটা জোর টান মেরে বলল, তাহলে সে লক্ষ্মীছড়া মূর্তিটার কি হলো? রমেশ বলল, তাকে ভেঙে গুঁড়ো করে ফেলে দিয়েছি। সেটা নিশ্চয়ই ভৌতিক মূর্তি, না হলে? না, আমি ভূত মানি না। তাহলে বিনোদের অমন দশা হলো কেন? মূর্তিটা বোধহয় কোনো গতিকে তার ঘাড়ের ওপর পড়ে গিয়েছিল। এর মধ্যে ভৌতিক কি আছে? তবে সেটিকে ভাঙলে কেন? কারণ তার জন্যই আমার বন্ধুর অমন অবস্থা হলো সেই রাগে। কিন্তু জানো, মূর্তিটাকে ভাঙবার সময়ও আর একটা কাণ্ড ঘটেছিল। চাকররা যখন হাতুড়ি দিয়ে মূর্তির ওপর ঘা মারছিল, তখন হঠাৎ তার গা থেকে একটা ভাঙা পাথর ঠিকরে যেন একটা চাকরের কপালে গিয়ে এমন জোরে লাগলো যে সে তখনই অজ্ঞান হয়ে ঘুরে পড়ে গেল। উমেশ কপালে চোখ তুলে বলল, কি সাংঘাতিক! তবু তুমি বলতে চাও এটা ভৌতিক ব্যাপার নয়? রমেশ উঠে দাঁড়িয়ে বলল, না, আমি ভূত মানি না।
এতক্ষণ আপনারা শুনছিলেন শ্রী হেমেন্দ্র কুমার রায়ের লেখা গল্প অভিশপ্ত মূর্তি। গল্প পাঠে অনিব্রত, পম্পা ও স্বামী। ধন্যবাদ। দেখা হচ্ছে পরবর্তী গল্পে।